হয়েছে ওদের? শতক কাপা কাপা গলায় বলল। মিঠু পা মুচকে ক্যাবিনেটের উপর পড়ে গেছে, কোমর অল্প লেগেছে, রক্ত বের হচ্ছে। তোমার ছেলে বউকে বরফ আনতে বললাম, সেও পড়ে গেল। আয়েশা সিরিয়াস মুহূর্তেও হাসি পেল। এটা তার একটা বদভ্যাস। শতক কাঁদো কাঁদো হয়ে আছে, ছোট বাচ্চাদের মতো, মনে হয় এখনই কেঁদে দিবে। সে মৈত্রীর পাটা দেখে বলল। তুই কাঁদছিস কেন? কই কাচ্ছে? নাক টেনে বলল শতক। আয়েশার হাসি আটকাতে পারল না, বলল। নাক টানছিস যে? শতক হতাশ হলো। মৈত্রীটা ব্যথা পাচ্ছে আর ছোট আম্মা হাসছে। মিঠু ব্যথা কাচ্ছে আর তুমি হাসছো? আয়েশার টনক নড়ল, উঠে ফ্রিজ থেকে বরফ আনলো, সবাইকে ডাকলো, বরফ পায়ে দিল। জ্যোতির দিকে তাকালো, ভয় পেয়ে জ্ঞান হারালো কি? ততক্ষণে সকলে এসে পড়লো। হাবিবুর রহমানও সকলেই অবাক, জিজ্ঞাসা করলো। শতক, কি হয়েছে মিঠুর? আর জ্যোতি মা পড়ে আছে কেন? ছোট বউ পরে বলবো, আগে বড় মাকে ডেকে পাঠাও। আর কথা, তুমি একটু দেখো তো মিঠুকে। আর হাজার জ্যোতির চোখে পানি দেয়, শুধু সেন্সলেস হয়ে পড়েছে। সহস্র জ্যোতির কাছে গেল। হাবিবুর রহমান পানি দিল তার চোখে। হুমায়রা বড় আম্মাকে ডাকতে গেল। কবিতা দাঁড়িয়ে দেখছে সব। মৈত্রী সব শুনছে, ব্যথায় কাহিল, কথা বলতে পারছে না। কথার নাম শুনে কিছু মনে পড়ল। শতককে শক্ত করে জড়িয়ে বুকে মুখ গুজলো। এতক্ষণ শতক ধরলেও সে ধরেনি, কিন্তু কথা মৈত্রীর কাছে বসে পড়ল। শতক বলল। পা মচকে গেছে বোধ হয়, কোমরে কেটে গেছে, রক্ত ঝরছে অল্প। ওকে সোফায় বসাও, পানিতে পা ভিজিয়ে দাও, আর আমি কোমরে ব্যান্ডেজ করে দিচ্ছি। কবিতা, আমার ব্যাগ থেকে ফার্স্ট এডের বক্সটা আন জলদি। শতক দেরি করলো না, মৈত্রীকে ছাড়িয়ে কোলে নিতে চাইলো, কিন্তু মৈত্রী ছাড়ছে না। আরো শক্ত করে ধরে মামা বিড়বিড় করছে। শতক ছাড়িয়ে নিয়ে কোলে তুলে ড্রয়িং রুমে সোফায় বসালো। মৈত্রী জোরে কেঁদে উঠলো, কোমরে লাগলো বেশ। শতক নিজেও বসে এক হাত পিঠে দিয়ে ওর মাথাটা বুকে রেখে জড়িয়ে ধরলো, কিন্তু মৈত্রী অজ্ঞান, শরীর ছেড়ে দিয়েছে। শতক বলল। মিঠু, মিঠু, কি হলো? কত অজ্ঞান হয়ে গেল? কথা আয়েশার আনা বোলের পানিতে মৈত্রীর পা ডুবিয়ে দিল। জামা তুলে জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করতে লাগলো। জ্যোতি চোখ খুলে দেখলো সহস্রতার শ্বশুরমশাই তার দিকে তাকিয়ে। সে চোখ পিটপিট করে মনে করার চেষ্টা করলো কি হয়েছে তার সাথে। মৈত্রীর কথা মনে আসতে কিছু বলবে এর পূর্বে সহস্র বলল। জ্যোতি ভাবি, তুমি তো দেখছি খুব ফাস্ট। আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি আমাকে চাচা ডাকার ব্যবস্থা করবে। হাবিবুর রহমান সহস্রের পিঠে আস্তে চাপড় দিল, বদমাস ছেলে। সহস্র দাঁত বের করে ভ্যাটকাতে লাগলো। হাবিবুর রহমান উঠে গেল। জ্যোতি উঠে পড়ল। আজ তার লজ্জা পাওয়ার দিন। সহস্রকে বলল। আসলে আমার ব্লাড ফোবিয়া আছে তো তাই। সহস্রর কপালে ভাঁজ পড়লো। ব্লাড কোথা থেকে এলো? খাদিজা বেগম ছুটে এলো কাঁদতে কাঁদতে, আর হুমার সাথে। তিনি রান্না করছিলেন, বাড়িতে কেউ নেই, ছেলেটা বাবার দোকানে। তিনি গিয়ে দেখলো মৈত্রী শতককে জড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন শতককে। মিঠু, কি হইছে? আব্বা কথা কইতেছে না কেন? বড় মা পাটা মুচকে আছেন, ভয় জ্ঞান হারিয়েছেন। ভয় পেও না, কিছু হয়নি, কথা দেখছে। শতক কোমরের কথা বলল না। ঢের শিক্ষা হয়েছে তার। জ্যোতির মতো বড় মানা জ্ঞান হারায়, আবার ভয়ও পেতে পারে, এমনিতেই কাঁদছে। এরই মধ্যে কবিতা এলো, কথাকে বক্সটা দিল। কথা মৈত্রীর অন্য পাশে বসলো। হাবিবুর রহমান সহস্র এলো, সাথে জ্যোতি। সবাই ড্রয়িং রুমে। আরু এসে আপু বলে কাঁদতে লাগলো। শতক বলল। ছোটাব্বা, আরুকে নিয়ে যাও বাইরে। আর হাজার বড় মাকে রুমে নিয়ে যা, কাঁদছে। জ্যোতি, তুমি চো সাথে। মৈত্রীর কোমরে ব্যান্ডেজ করবে কথা, তাই সবাইকে কৌশলে যেতে বলল। খাদিজা যাবেন না, কাঁদতে লাগলো আম্মা বলে। শতক ধমক দিল। বড় মা, কি হচ্ছেটা কি? মিঠু ভয় পেয়ে যাবে না? যাও তুমি। সহস্র, জ্যোতি নিয়ে যাও। খাদিজা বেগম গেল। কথা রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। আয়েশা বরফ এনে দিল। কথা কাপড় মুড়ে সেগুলো পায়ে বেঁধে দিল। সে ডাক্তার নয়, তবে পড়ছে তো। সে বলল। ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না কেউ। ইফতার পর ভরা পেটে ব্যথার ওষুধ খেতে হবে। পুরোপুরি ঠিক হতে কয়েকদিন লাগবে, আর চোখে পানি ছিটিয়ে দিলে জ্ঞান ফিরবে। হুমা পানি আনতে গেল। শতক এখনো মৈত্রীকে জড়িয়ে, তার জন্য এই অবস্থা। কত কষ্ট পেল মেয়েটা। ইস, কোনোভাবে যদি ব্যথা ট্রান্সফার করা যেত। কবিতা দাঁড়িয়ে শতকের কাণ্ড দেখছে। এখনো জড়িয়ে রাখতে হবে? এই আন্টি তো আছেই, সেই ধরলে হতো। ওর মাও তো এসেছে। শতক ভাইয়ের কেন ধরতে হবে? শতক ভাই তো এমন করছে যেন ব্যথা সে পাচ্ছে। মেয়েটা আর শতক ভাইয়ের মধ্যে কি কিছু আছে? অজানা আশঙ্কায় তার মাথাটা বিগড়ে যাবার জোগাড়। ইস, ওরা তো চাচাতো ভাই বোন, আর কিছু না। আর যদি আর কিছু হয় তার কি হবে? ইফতার শেষ হয়েছে, গরমে অতিষ্ঠ জনজীবন, তার উপর বিদ্যুতের জ্বালাতন। ঈদের বাকি নেই বেশি দিন, সবাই ব্যস্ত, কেউ শপিং করতে, কেউ কাজে। এরই মধ্যে এই লোডশেডিং সকলকে বিরক্ত করা। অনেকের ইচ্ছে মতো ঝাড়ি দিতে ভুলে না। তালুকদার বাড়িতে আবার বিদ্যুতের ভ্রমণ নিয়ে কোনো আপত্তি নেই। আইপিএস আছে না, ফ্যান লাইট সব জলে, তো সমস্যা কোথায়? ঝর্ণা বসে আছে মন খারাপ করে। মাহিদের সাথে কথা বলার পর থেকে এই হাল। তার উপর দাদির ওয়াজ
আছেই তো। মায়ের কানে ঢালছে আজ বাদে কাল বিয়ে হয়ে যাবে, অথচ বাড়ির কাজে অষ্টরম্ভা। বিয়ের পরদিনই না শাশুড়ি বের করে দেয়, না আছে সুরত, না গুণ, বোকার হদ্দ ইত্যাদি ইত্যাদি। ঝর্ণার মনটা আরো বিষিয়ে উঠল। ঝর্ণার মা ভাতের প্লেট এনে মেয়ের সামনে বসলো। ঝর্ণা মাকে দেখলো মুরগির মাংস দিয়ে ভাত মাখাচ্ছে। মাখিয়ে এক নলা করে ঝর্ণার মুখে পুরে দিল। ঝর্ণা চিবুতে লাগলো। খিদে পেয়েছিল তার। দাদির চেঁচামেচিতে আর খেতে মন চাইছিল না। আচ্ছা, মায়েরা সব বুঝে যায়। নীরা মেয়েকে বললেন। মন খারাপ আমার মায়ের? ঝর্ণার চোখে অশ্রু ভিড় করলো। নিজেকে সামলিয়ে বলল, না তো। নীরা মেয়ের মন খারাপ বুঝলেন। মেয়েটি তার মতো সহজ সরল, কারো প্যাচকোচ বোঝে না, অন্যদের ভাষায় বোকা। তিনি ওই কথা শুনে আসছে আদ্য থেকে। শাশুড়ির কটূক্তি, প্রতিবেশীর চাটুকারিতা, কত কিছু সহ্য করেছে, তবে স্বামী নামক লোকটার ভালোবাসা সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। ছায়ার মতো পাশে থেকেছে। তার মেয়ের সাথে কি হবে? মাহির ছেলেটাই ননির পুতুলকে ভালোবাসবে তো? ছায়ার মতো পাশে থাকবে, ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে তো? যে যাই বলুক, আমি জানি আমার মেয়ে কেমন। অন্যদের কথায় কান দিতে নেই, বুঝেছিস? আমি দিতাম আগে, অনেক ঠকেছি, কিন্তু এখন একটু হলেও বুঝতে পারি কে কেমন। থেমে গেলেন তিনি। একটু পর মেয়ের মুখে লোকমা দিয়ে বলতে শুরু করলেন। তো শ্বশুরবাড়ির লোকগুলো ভালোই দেখলাম, শাশুড়িটা বেশ ভালোই লাগলো। মাহির ছেলেটা ভদ্র শান্তশিষ্ট, আর তুই তো উড়নচণ্ডী। শোন, তার কথা মতো চলবি, যা বলে তাই করবি, কখনো অসম্মান করবি না, আর চিন্তা করবি না। সবাই সব কিছু পারে না, সবারই দুর্বলতা থাকে। কাজ পারিস না তো কি হয়েছে? শাশুড়ির থেকে শিখে নিবি। তিনি বকলে আম্মা আম্মা ডেকে বলবি, আম্মা শিখিয়ে দাও না। বলেই হাসতে লাগলো। ঝর্ণা লজ্জা পেল না, মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মায়ের থেকে দূরে থাকবে কি করে সে? কে তুলে খাওয়াবে, বকবে, কান মুলে দিবে, কে আদর করবে? নিজের আপন পরিবার ছেড়ে অচেনা জায়গায় কিভাবে থাকবে? মেয়েদের জীবনটা এমন কেন? দোকান বন্ধ করে মতিউর রহমান, মাহিদ ও আয়াত বাড়ি ফেরে। মতিউর রহমান ও মাহিদ বাড়িতে গিয়ে মৈত্রীর ঘটনা শুনলো। মতিউর রহমান খাদিজাকে বকছে আগে কেন জানানো হয়নি তাকে, তার আম্মাটা কত কষ্ট পাচ্ছে। শতক আর বাড়ি যায়নি, এখানেই রয়ে গিয়েছিল। বাড়িতে ছেলে মানুষ নেই, মৈত্রীটা অসুস্থ। ঈদের সময় বড় আব্বা বাড়ি ফিরে দেরি করে, কখন কি হয় বলা তো যায় না। সে মতিউর রহমানের উদ্দেশ্যে বলল, বরব্বা, আমি মানা করে দিয়েছি তোমাদের জানাতে। ঈদের সময় দোকানে বেচাকেনা ভালো, আর তোমরা আসলে তো আর মৈত্রীর ব্যথা কমে যাবে না। মতিউর রহমান সাথে সাথে বলল, মেজি আব্বা, দোকানের বেচাকেনি গোল্লায় যাক। আমার আম্মা ব্যথা পাইছে, আর আমি আসবো না? সব জায়গায় লাভ খুঁজবো, আগে আমার পরিবার। মাহিদ পাশ থেকে বলল, আমায় অন্তত কল করে জানান দরকার ছিল শতক। মিঠুটা কত আঘাত পেল, নিশ্চয়ই অনেক কাজ ছিল। শতক হাসলো। এর জন্যই তোমাদের বলিনি টেনশন করে রোগী বানানোর দরকার। আমি ছিলাম, তারপর ছোট আব্বা ছিল, নাকি আমার উপর ভরসা নেই? আর বরব্বা, আপনার আম্মা ঠিক আছে, এখন ঘুমাচ্ছে। মতিউর রহমান শান্ত হয়ে বললেন, ভরসা আছে মেজাবা আপনার উপর, তবুও বাপের মন তো, আপনি বাপ হন তারপর বুঝবেন। বলে মলিন হাসলো। মাহিদ বোনের ঘরে চলে গেল। খাদিজা কান্না করতে করতে খাবার বাড়তে চলে গেল। শতক মনে মনে বলল, আগে তো মেয়েকে দাও, তারপর না বাপ হব। তোমরাও নাতি নাতনির সাথে খেলার সুযোগ পাবে। ডাক্তার দেখাইছে না আমারে? আমার মামাতো বোন আছে না, কথা ডাক্তারে পড়ছে ফাইনাল ইয়ারে, ও দেখেছে। কাল ডাক্তারের কাছে নিয়ে যাবনি, চিন্তা করো না। আমিও যাব। তোমার দোকান রাখেন আপনার দোকান, আমার আম্মাকে ডাক্তার দেখানো আগে এত কষ্ট করে দোকানদারি কার জন্য করি? শতক কিছু বলল না। বড় আব্বার মনের অবস্থা বুঝতে পারছে সে। হাসপাতালে ভিড় সারাক্ষণই থাকে। হাসপাতালে আসলে মনে হয় একটা সুস্থ শরীরের কাছে টাকা পয়সা সব অসহায়। কারো কারি টাকা থাকলেও সে অসুস্থ হলে তার জীবনের আনন্দ কতটুকু স্থায়ী? হ্যাঁ, বর্তমানে টাকা থাকলে সবই হয়, বাঘের চোখও পাওয়া যায়। কাঠের পুতুল হা করে, কিন্তু সুস্থতা মহান আল্লাহ তাআলার দান। তাই সুস্থ ব্যক্তি সুস্থতার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। সদর হাসপাতালগুলোতে পা ফেলার জন্য নেই। গরিব মানুষের প্রাইভেট ক্লিনিক যাওয়ার কথা মানেই বস্তা ভর্তি টাকা। তাদের জন্য সদর হাসপাতালই সম্বল। নীরব বিরানপুরের একটা প্রাইভেট ক্লিনিকে এসেছে দাদিকে নিয়ে। জামেলা বেগমের প্রেশার হাই থাকে বেশিরভাগ সময়, সাথে ডায়াবেটিসের সমস্যা। নীরব দাদিকে নিয়ে ডাক্তারের সাথে কথা বলে প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে এলো। দাদিকে নিয়ে হাঁটতে হাঁটতে দেখলো হাসপাতালের রিসিপশনে বসে মতিউর রহমান ও মৈত্রী, পাশে দাঁড়িয়ে শতক। মৈত্রীকে চিনতে ভুল হলো না, বোরকা পরে আছে সে। নীরব দাদিকে নিয়ে এগিয়ে গেল। কার কি হয়েছে? মতিউর রহমান ও শতক মৈত্রীকে নিয়ে এসেছে ডাক্তার দেখাতে। শতক মহিলা ডাক্তার দেখিয়েছে। কোমরের ঘাটা দেখাতে হবে না? ডাক্তার মহিলাটি কোমরের ব্যান্ডেজ খুলে ওষুধ লাগিয়ে আবারও ব্যান্ডেজ করে দিল। পা এক্সরে করে রিপোর্ট নিয়ে দেখা করতে বলল, তাই রিসিপশনে বসে আছে তারা। মতিউর রহমান মেয়েকে জিজ্ঞাসা করলো,
মৈত্রী মাথা নেড়ে না বুঝালো। বাবা তার অবস্থা দেখে অস্থির হয়ে পড়েছে। আসার সময় হাঁটতে দেয়নি, পাজা কোলে করে এনেছে। শতক বাবা মেয়েকে দেখছে আর ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো। রিপোর্ট এলো বলে এমন সময় দেখতে পেল নীরব আর ওর দাদি এদিকে আসছে। এই নমুনা কোথা থেকে এলো সে মনে মনে দোয়া করলো এদিকে যেন না আসে, মৈত্রীকে যেন গুন্ডাটা না দেখে, কিন্তু তা হলো না। নীরব তাদের কাছে আসছে। মতিউর রহমান ও মৈত্রী মাথা তুলে দেখলো। নীরব জিজ্ঞাসা করলো, চাচা এখানে? কারো কিছু হয়েছে? বাড়ির সবাই ঠিক আছে? মতিউর রহমান উত্তর দিল গম্ভীর মুখে, এই ছেলেটিকে তার পছন্দ নয়। এমন নয় যে তার সাথে বেয়াদবি করেছে বা কারোর সাথে করতে দেখেছে, কিন্তু তাকে পছন্দ নয়। সবাই সবাই ঠিক আছে। আম্মা কাল পড়ে গিয়ে পা মচকে ফেলছে, তাই ডাক্তার দেখাইতে আনছি। তুমি এখানে? নীরব মৈত্রীর পায়ের দিকে তাকালো, কিন্তু দেখতে পেল না। বোরখায় ঢাকা যে। বেশি ব্যথা পেয়েছে কি সে কি মৈত্রীকে জিজ্ঞাসা করবে? মতিউর রহমান আছে সাথে, যদি কিছু ভাবে। জামেলা বেগমকে কেউ খেয়াল করেনি শতক ছাড়া। তিনি বললেন, এই মাইয়া পড়লা কেমনে, গতরে শক্তি নাই? মৈত্রী জামেলা বেগমের দিকে তাকালো। কি বলবে এখন? শতক হালকা কেসে বলল, দাদি আপনার হাসপাতালে? সব ঠিক আছে? জামেলা শতকের দিকে তাকালো। নাতির মাস্টার ছেলেটা কথা বলে ভালো। সব ঠিক আছে, আসলে বুইড়া হয়েছি তো, রোগবালাই লাইগাই থাকে। প্রেশারটা বাইরা গেছিল, তাই নাতি জোর কইরা নিয়ে আইলো। তা তুমি ভালো আছো নি মাস্টার? ভালো আছে। মতিউর রহমান উঠে জামেলাকে বসতে বললেন। জামেলা বসলো। তা মতিউর, মাইয়াটার পাটা ভাঙ্গা গেল, তাও এই ঈদের ভিতরে? ভাঙে নাই খালা, মুচকে গেছে। কই, এ কি হইল? এরই মধ্যে রিপোর্ট এলো। শতক সেটা হাতে নিয়ে মতিউর রহমানকে বলল, বড় বড় রিপোর্ট এসেছে, ডাক্তারের কাছে চলো। মতিউর রহমান সায় দিল। নীরব আর ওর দাদির থেকে বিদায় নিয়ে ডাক্তারের কেবিনে গেল। নীরব তাদের যাওয়া দেখলো। ওর দাদি নীরবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি অর্পণ করলো। তার এই নাতি, এই বাচ্চা মায়াডার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মায়াডা ভালোই, কিন্তু তার পছন্দ হয়নি। তেমন সুন্দর না। তিনি এর চেয়েও সুন্দর মাইয়া খুঁজে আনবো। এই পা ভাঙা মাইয়ার মধ্যে কি পাইছস? তরে এর থেকে ভালো মাইয়া আইনা দি মনে। নীরব দাদির দিকে ভ্রু কুচকে তাকিয়ে রয়। এই অশিক্ষিত নাতির লাইগা কি তুমি হুর খুঁজো বুড়ি? অশিক্ষিত তাই কি হয়েছে? দেখতে হিরোল্লাহার নাতি আমার, সব দিক দিয়ে 100। পড়ালেখায় কম তো কি? নীরব কিছু বলল না। তার দাদি তাকে একটু বেশি ভালোবাসে ঝর্ণা ও শান্তর থেকে। ছোট থেকেই বলে, আমার নাতির লগে হুড়ের মতো মাই আনবো। হুড়ের মতো বউ হয় নাকি আবার? আর তার হুড়ের মতো বউয়ের দরকার নেই। মনের মতো একজন হলেই চলবে, যে তাকে বুঝবে, তাকে পথ দেখাবে। আর মৈত্রীকে তার ভালো লাগে খুব। মতিউর রহমান ও শতক ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে ঔষধ নিয়ে হাসপাতাল থেকে বেরোলো। মৈত্রী হেঁটেই এসেছে, ডাক্তার হাঁটতে বলেছেন। শতক মতিউর রহমানকে বললেন, বড়ব্বা তুমি দোকানে যাও এখন, আমি মৈত্রীকে নিয়ে যাব, চিন্তা করো না। না, আমি রেখে আসি। বড়ব্বা এত পথ তুমি কি আবার আসবে? মৈত্রীও ভেবে দেখলো, ঠিকই তো, এখন বাবার বেচা কেনা ধুম পড়েছে। সে বলল, আব্বা তুমি যাও দোকানে, শতক ভাই আছে তো, আর আমার এখন ব্যথাও করছে না। মতিউর রহমান মেনে নিলেন। ওদেরকে সাবধানে যেতে বলে সে দোকানে চলে গেল। শতক ও মৈত্রীর একটা হাত ধরলো, রিক্সা ডাকলো। সাবধানে ধরে মৈত্রীকে উঠিয়ে নিজে পাশে বসলো। সরি, কাল আমার জন্য সব হলো। ঠিক বলেছ, সব তোমার জন্য হয়েছে। রিক্সা চলতে থাকলো। এই গ্রামের রাস্তায় রিক্সা যায় না। শতক রিজার্ভ নিল, ডাবল ভাড়া দিয়ে মৈত্রীর সাথে রিক্সায় চড়া যাবে। বাজারের ভিতর দিয়ে রিক্সা যাচ্ছে। একটা আইসক্রিম পার্লারের পাশে রিক্সা থামাতে বলল শতক। মৈত্রী বলল, রিক্সা থামিয়ে কি হবে? আরও আর আমার ভবিষ্যৎ বউয়ের জন্য আইসক্রিম কিনবো। বলেই চলে গেল। দোকানের পাশে একটা ছোট ছেলে কাঁদছে, তার হাতে একটা কোন আইসক্রিম। সে আরো একটা নিবে। তার মা বলছে ঠান্ডা লাগবে, তাও শুনছে না। মা একটা থাপ্পড় মেরে দিল, ব্যাস কান্না থেমে গেল। মৈত্রী হাসলো। ততক্ষণে শতক বসে পড়েছে রিক্সা। হাসছিস কেন? এমনি। শতক ভ্রু কুচকে পাশে মা ছেলের দিকে তাকালো। রিক্সা চলতে শুরু করলো। শতক বলল, আমাদের বাচ্চা আইসক্রিম খেতে চাইলে তুই কিন্তু একদম বকতে পারবি না, মারা তো দূরের কথা। মৈত্রী ঘাড় ফিরে তাকালো শতকের দিকে। শতক তার দিকেই তাকিয়ে। তুমি আবার শুরু করেছো? শতক সুন্দর করে হাসলো। তার হাসিতে শ্যামবরণ পুলকিত। শতক হাসলে তার চোখ হাসে। শতক পিছনে হাত নিয়ে মৈত্রীর কাঁধে রাখলো। মৈত্রীর সাথে সাথেই সরিয়ে দিল। শতক কিছু বলল না, হাসলো শুধু। হাতটা সে রাখছিল যেন পড়ে টরে না যায়, কিন্তু ব্যাপারটা উল্টো হলো। শতক কিছুক্ষণ পর বলল, এখন সরিয়ে দিচ্ছিস? কাল অসুস্থ হয়ে একই বুকে পড়েছিল সারাক্ষণ, জোর করেও ছাড়াতে পারছিলাম না। মৈত্রী অন্যদিকে ফিরে বলল, তখন আমার জ্ঞান ছিল না, বুঝছো? একদিন সজ্ঞানে থাকবি এই বুকে। মৈত্রী কতক্ষণ চুপ করে থেকে বলল, তুমি বেশি বেশি করছো শতক ভাই, আমি কোনো প্রেম করব না। শতক রিক্সায় গায়ে নিয়ে বলল, আমি তোকে প্রেম করতেও বলছি না, খুশবুর বিয়ের পর বড়বার কাছে প্রস্তাব পাঠাবো,
তখন বরাবর জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ বলবি, বুঝতে পেরেছিস? মেজো মা মানবে না, তিনি আমার পছন্দ করে না। শতক ভ্রু কুচকে বলল, বলেছে তোকে? না, আমি বুঝতে পারি। বলেই শতকের দিকে তাকিয়ে মুচকি হাসলো শতক তার দিকে তাকিয়ে। আর মেজম্মার বড় ছেলে তোকে কতটা পছন্দ করে, কতটা চায় আর কতটা ভালোবাসে বুঝতে পারিস না? না, পারি না। এই, তুমি কি আমায় প্রপোজ করলে নাকি? শতক হেসে ফেললো জোরে। মৈত্রী তাকিয়ে রইল তার চোখে মুগ্ধতায়। শ্যামল পুরুষটা কি জানে তার হাসিটা কতটা মধুর, জাদুময়, মাদকতায় ভরপুর? আমি জানি তুই আমায় মনে মনে পছন্দ করিস, কিন্তু মুখে স্বীকার করছিস না, আর তোকে স্বীকার করতেও হবে না। তবে মনে রাখিস, তুই শুধু আমার, পুরোটাই এই শতক রহমানের। মৈত্রী হেসে উঠল ভেঞ্চি কেটে ব্যঙ্গস্বরে বলল, এই মিঠু, তুই শুধু আমার, এই শতক রহমানের। বলেই খিলখিলিয়ে হাসতে লাগলো। শতক তা দেখতে লাগলো মন প্রাণ জুড়িয়ে। আজ এক অন্যতম দিন। একজন মানুষ তার ভালোবাসার মানুষটির সাথে রিকশায় বসে হাসি বিলাস করছে। এই পথ যদি কখনো না ফুরাতো, রিকশাটা যদি চলতো অনবরত, হঠাৎ মৈত্রীর কালকের কথা মনে পড়ল। শতক ভাই, কাল তুমি কাঁদছিলে? কাল? শতক ভ্রু কুচকে ফেলল। কখন? কাঁদিনি আমি। নাক তো টেনেছিলে, ছোট মা হাসছিল তখন। একটু আগে না বললি তোর জ্ঞান ছিল না, অথচ কথা মনে আছে? ছোট মাকে হাসতে দেখেছিস? তার মানে দ্বারা তুই ইচ্ছে করে বুকে দখল নিয়েছিলি। তুই তো ভারী বাচ্চাত্রে মিঠু। কড়া রোদ ও ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। রোজা রেখে এইরকম চড়া দিনে সবার অবস্থা বলার মতো, বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য। তার উপর বিদ্যুৎ নিয়ে ছিনিমিনি খেলা, কথা সহস্রের অ্যাসাইনমেন্ট লিখছে, সহস্র কথার উপর সব চাপিয়ে দিয়ে বাড়ি থেকে পগার পার। কথা আপু সব সামলে নিবে, ব্রিলিয়েন্ট কিনা। কবিতা সোফায় বসে টিভি চ্যানেল পাল্টাপাল্টি করছে। টিভিতে তার মনোযোগ নেই। সে সচরাচর ঘুম থেকে দেরিতে উঠে, আজও তার ব্যতিক্রম হয়নি। ঘুম থেকে ওঠার পর শতকের খোঁজ নিয়ে জানতে পারে যে মৈত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। সেই থেকেই তার চিন্তা শুরু, শতককে কেন যেতে হবে? আরও অনেকে তো আছে, তারা তো নিয়ে যেতে পারত। শফিউর রহমান ভাইয়ের দোকানে বসেছে। সুলতানা এসে বসলো সোফায়। কিরে, শুধু চ্যানেল পাল্টাচ্ছিস কেন? কবিতা টিভির দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে না ফুপ্পি, বোরিং বোরিং। শতক ভাই আসছে না কেন এখনো? সহস্রটাও উধাও। এসে পড়বে। শতক এলো কিছুক্ষণ পর। আজকে শখের প্রিয় নারীর সাথে রিক্সা ভ্রমণ সে তার মনের গোপন কুঠুরিতে তালা দিয়ে রাখবে। শখের নারীর মন মোহনীয় হাসির কলতান, মিষ্টি মধুর কথার বান, আদুরে ঝগড়ার শাসন বারণ, সব মিলিয়ে আজ একটা অসাধারণ দিন কেটে গেল। এরকম দিন যেন তার জীবনে লক্ষ কোটি বার, না অসংখ্যবার আসে। কবিতা বলল, ব্রো, এত সময় লাগলো কেন? শতক সোফায় বসে হাসি মুখে জবাব দিল, আজ তার মনটা ফুরফুরে। ডাক্তার এক্সরে করতে দিয়েছিল, তাই একটু। আচ্ছা বুঝলাম। কথা হলো, ওর বড় ভাই থাকতে তোমাকে কেন কষ্ট করতে হলো? ওর ভাই যেতে পারতো না? শতক সোজা হয়ে বসে ওর দিকে তাকিয়ে বলল, পারতো, কিন্তু আমি গেলে কি সমস্যা? আর তোমাকে সব নিয়ে ভাবতে হবে না। আমার কোনো কষ্ট হয়নি মৈত্রীকে নিয়ে যেতে। ওর বাবা মানে বড়ব্বা গিয়েছিল সাথে। কথাটা শান্তভাবে বললেও শক্ত ছিল বেশ। কবিতা অপমানিত বোধ করলো। ওই মেয়েটির জন্যে এত দরদ, কাল বুকে জড়িয়ে নিয়েছিল, আজ আবার যত্ন করে ডাক্তারের কাছে নেওয়া। কথা ওদের কথা শুনে বলল, ভাইয়া, তুমি কিছু মনে করো না। এই কবিতা, এসব কেমন কথা? সুলতানা কথা ঘোরালো। ডাক্তার কি বললো? কোনো সিরিয়াস ইস্যু? না মা, মুচকে গেছে পা, আর কোমরের আঘাত ড্রেসিং করে দিয়েছে। কিছুদিন সময় লাগবে ঠিক হতে। কবিতা অনিচ্ছা সত্ত্বেও বলল, সরি ব্রো, আসলে একা একা থাকতে বোর হচ্ছিলাম। তুমিও নেই, তোমার বিচ্ছু ভাইটাও নেই। আমাদের শপিং করাবা না? কথা চোখ রাঙিয়ে বলল, ঢাকায় এত এত শপিং করার পরও আবার কিসের শপিং? ভাইয়া কোনো শপিং করে দেবে না। শতক হেসে বলল, নিয়ে যাব না, তবে আজ নয়। কবিতা খুশি হলো। তখনই বাড়ির মেন দরজা দিয়ে ঢুকলো একটা মেয়ে। মাথায় তাল গাছের মতো ঝুটি করা গায়ে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট, কোমরে হাত রেখে বলল, একশো ভাই, তুমি আমার জন্য আইসক্রিম আনো নাই কেন? শতক তাকালো আরজুর পানে। আস্ত রসগোল্লা, গুলুমুলু নয়, তবে একটু স্বাস্থ্য আছে। উজ্জ্বল ফর্সা গায়ের বরণ যেন পুরোই পুতুল। শতক ইশারায় কাছে আসতে বলল আরজুকে। আরজু আরও কাছে গেল, কিন্তু অন্য সময়ের মতো লাফিয়ে কোলে উঠল না, আর না আদর করলো। পাশে দাঁড়িয়ে রইল। শতক হেসে কোলে তুলে টি টেবিলে বসিয়ে দিল। আরো শোনার জন্য তো আইসক্রিম এনেছি, সাথে চকলেটও। আরজু খুশি হয়ে গেল, হাত পেতে বলল, তাহলে দাও। শতক কপালে ভাঁজ ফেলে বলল, তোমার মিঠুপু তোমায় দেয়নি? ওর কাছে তো দিলাম, যেন আরো সোনাকে দেয়। দেয়নি তোমায়? দেয়নি না? না তো,
মিতুপু বলল সব তার জন্য এনেছো, আমায় দিলে না একটাও না। বলে কাঁদো কাঁদো হয়ে এলো। শতক হেসে উঠল। আরুর কপালে চুমু খেয়ে ঝুঁটিটা টেনে দিয়ে বলল, মিঠুকে অনেক মারবো, কেমন? আর আরো সোনাকে অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে দেবো। হ্যাঁ। আরু মাথা নাড়লো। শতক হাসলো। ব্রো, আমার জন্য আইসক্রিম তো আনলে না তো। কবিতা বলল, বাহ, ওই মেয়েটির জন্য আইসক্রিমও কেনা হচ্ছে। আচ্ছা বোন, তোর জন্য আনবো নে। আবার কেঁদে ফেলিস না, শুধু হাত পায়ে বড় হলে। এখনো বাচ্চাদের মতো আইসক্রিম আবদার বাবা যায়। বলে হাসতে হাসতে চলে গেল রুমে। এখন গোসল না করলেই নয়, যে গরম পড়েছে বাবা। শতক চলে গেলে কবিতা এসে বসলো সেই স্থানে। আরু সেখানেই বসে। ব্রো মৈত্রীর জন্য আইসক্রিম কিনেছে। বলো কে? আরুর সহজ সরল প্রশ্ন। কথা হেসে উঠল কবিতা। ওদের দুজনকে হাসতে দেখে আরুও হাসতে লাগলো। কথা বলল, বলো না ব্রো, মানে শতক ভাইয়া, বুঝেছো? শতক ভাইকে বলো কেন বলছো? অত জানতে হবে না তোমার পাকনা বুড়ি, যাও খেলতে যাও। আরু চলে গেল বিন্দুকে ডাকতে। কথা কবিতাকে ধমকে বলল, সবসময় বেশি কথা না বললে হয় না? আমি কি করেছি সিস? কথা কিছু বলতে যাবে সুলতানা থামিয়ে দিল। কথা বকিস না, ছোট মেয়ে। আর কবিতা, এইভাবে বলবি না কখনো, মনে রাখিস। আমাদের কিছু হলে মাহিদ, ওর বাবা, বড় ভাবি সবাই কাজ বাদ দিয়ে আগে দৌড়ে আসবে। চোখ হারায় বড় ভাই সব বাচ্চাদের। আয়েশা সেলাই মেশিনের কাজ করছে। সে এই কাজ জানে। টুকটাক বিয়ের আগে থেকেই কোনো অর্ডার নেয় না, বাড়ির মেয়েদের গুলোই বানায়। আয়েশা খাদিজা বেগমের কাপড় সেলাই করছিলেন। খাদিজা পাশেই বসে। ভাবি মিঠু কি করছে? ঘুমোচ্ছে। ডাক্তার দেখাইয়া আইসাই চিটপটাং। কত কইরা বললাম রোজা রাখিস না, শুনলো না। এমনি শরীরে কিছু নাই, তার উপর অসুস্থ। ঈদের আগে কি একটা লইয়া গেল। কেমনে কি হইল? খুশবুর বিয়ের কি ঠিক করলে? উনি বলল কাল সন্ধ্যায় তোমরা গিয়া আংটি আর বালা পরাইয়া আইসো। আর ঝন্টু মেম্বারের সাথে কথা বলবনি। ঈদের 3 দিন পরেই বিয়ের ডেট দেব। আব্বার পরীক্ষা আছে তো 15 দিন পর। তাহলে তো ভালো খবর, মিঠুটার পা ঠিক হলে হয়, নয়তো ভাইয়ের বিয়েতে মজা করতে পারবে না। খাদিজা হাসলো। আয়েশা কাজ করতে করতে থেমে গেল। হঠাৎ কিছু মনে পড়ায় সে বড় ভাবির দিকে তাকায়। ভাবি, পর মিঠুর বিয়ে নিয়ে কিছু ভাবছো? খাদিজা আয়েশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মায়া বড় হইছে, বিয়া দিতে হইব না? ভালো পাত্র পাইলে তারও পাত্রস্থ করব। আয়েশা মুচকি হাসলো। ভাবি মেয়ে বিয়ে দিয়ে থাকতে পারবে। খাদিজা বেগম হালকা চমকে উঠল। আদরের মেয়ে শাসনও কম পায়নি। বিয়ে দিলে তো আর তাদের সাথে রবে না, শ্বশুরবাড়ি তার ঠিকানা হবে। ভাবতেই কেমন কান্না চলে আসে। মেয়েদের কপাল এমন কেন? বাবার বাড়ি কিছুদিনের অতিথি হিসেবে অবস্থান তাদের, তারপর বিদেয় কর পরের বাড়ি। এখন ভাগ্যকে তো আর বদলাইতে পারবো না হুমার মা। আয়েশা এখনো মুচকি হাসছে। ভাবি আমার কাছে একটা জব্বর আইডিয়া আছে, শোনো। কিসের আইডিয়া? আরে শোন না, আমাদের মিঠুরে আমরা বিয়া দিব না, থুরি মানে দিব বিয়া, তবে দূরে না, কাছেই, মানে আশেপাশে, বাড়ির কাছে। খাদিজা বেগমের কপালে গাঢ় ভাঁজ পড়ল। কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? আয়েশা বলতেই লাগলো, আরে আমাদের শতক আছে না, ওর সাথেই দিয়ে দাও। ঘরের ছেলে ঘরের মেয়ে, ঝামেলা নেই। খাদিজা হাসলো। মতিউর রহমানও ভেবেছে শতক ঘরের ছেলে, দায়িত্ববান, সৎ, ভদ্র, সুশীল, কর্মঠ, কোনো খারাপ গুণ নেই তাদের জানা মতে। মতিউর রহমানের পছন্দ। খাদিজার সাথে আলাপও করেছে এই বিষয়ে। খুশবুর বিয়েটা মিটে গেলে ধীরে সুস্থে কথা বলবেন ছোট ভাইয়ের সাথে, কিন্তু আবার ভয় হয় সম্পর্ক নষ্ট হওয়ার। সুলতানা যে পছন্দ করে না তেমন একটা মৈত্রীকে, তা সুলতানার আচরণে প্রকাশ পায় কিছুটা, তবে মাঝে মধ্যে আদরও করে বেশ। আর শতক, তারও তো নিজস্ব চিন্তাধারা আছে। মৈত্রীকে যদি বউ হিসাবে ঠিক না লাগে তার কাছে, তখন কেমন একটা ব্যাপার হয়ে যায় না? প্রস্তাবটা ভালো, কিন্তু পছন্দ অপছন্দের ব্যাপার আছে না। শতকের যদি কোনো পছন্দ থাকে বা মৈত্রীকে বউ হিসাবে না পছন্দ করে। আয়েশা বলতে চাইলো শতক মৈত্রীকে শুধু পছন্দ না, হয়তো ভালোবাসে, কিন্তু সে শিওর না, তাই বলল না। তাও ঠিক, তবে চুপি চুপি কথা পারলে ভালো হয়। কাল দেখলেন না শতক মৈত্রীর জন্য কতটা উদ্বিগ্ন হয়েছিল, আর দুজনকে লাগছিলও বেশ।
ভাইবা দেখি। দুই যে আরো অনেক আলাপ আলোচনা করলো কাজের ফাঁকে ফাঁকে। মৈত্রী ঘুমিয়েছিল অনেকক্ষণ, শরীরটা ভালো লাগছে না, কোমরের ব্যথাটা করছে বেশ, সাথে পাটাও। মৈত্রী ঘুম থেকে উঠে বিছানায় বসে রইল, হাঁটতে পারবে না এখন। মোবাইল ফোন পাশেই ছিল। অনলাইনে যাওয়ার সাথে সাথে মেসেঞ্জারে অনেকগুলো মেসেজ এলো। সে মেসেঞ্জারে ঢুকে দেখলো সবগুলোই ঝর্ণার। তার শারীরিক অবস্থা নিয়ে পেরেশান সে। ঝর্ণা অনলাইনে থাকায় মৈত্রীকে ভিডিও কল দিল। মৈত্রী অসহায় হয়ে পড়ল। এই পেতনির মতো অবস্থায় সে কল রিসিভ করবে না, সে কেটে অডিও কল দিল। সাথে সাথে রিসিভ করলো ঝর্ণা। হ্যালো মৈত্রী, কল কাটলে কেন? ভিডিও কল দিই, রিসিভ করো। তোমাকে দেখি একটু। ভাইয়ের থেকে শুনলাম পা মচকে গেছে, এখন ঠিক আছো? মৈত্রী কোনটা রেখে কোনটার জবাব দেবে ভেবে পেল না, শান্ত হয়ে জবাব দিল। অডিওতেই কথা বলি কেমন? আর হ্যাঁ, ঠিক শুনেছো, মুচকে গেছে একটু। নীরব ভাইয়ের সাথে দেখা হয়েছিল হসপিটালে। অপর প্রান্তে ফোনের পাশে দুজন, ঝর্ণা ও নীরব। নীরবই বলেছে ঝর্ণাকে কল দিতে, একটু খবর নেওয়া যাক। কিভাবে পা মচকে গেল? পড়ে গিয়েছিলাম। নীরব এতক্ষণ চুপ ছিল, এবার নীরবতা ভেঙে বলল। কিভাবে পড়লে? মৈত্রী নীরবের কথা শুনে একটু চমকালো। ও ভাই বোন একসাথে, ভাগ্যিস ভিডিও কল রিসিভ করেনি, করলে প্রেস্টিজ ফ্লোরে গড়াগড়ি খেত। তবে তার প্রশ্নে গতকালের কথা মনে পড়ে গেল। সে শতকের বুকে ছিল, তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখেছিল, শতক অতি যত্নে তাকে আগলে নিয়েছিল। সে আর ভাবল না। ওই আসলে মানে কিভাবে যে পড়ে গেলাম। আচ্ছা ওসব কথা বাদ দাও তো, ঘটনা জানো তোমরা? কিসের ঘটনা? আরে নীরব ভাইয়া জানেন না, কাল বিকেলে যাচ্ছি তো আপনাদের বাড়ি ঝর্ণা ভাবিকে আংটি ও বালা পরাতে। হ্যাঁ জানি, তুমিও আসবে ওই ভাঙা পাদ নিয়ে। আমি বোধহয় যাব না, আর আমার পা ভাঙা না, একটু মুচকে গেছে, ব্যাস এটুকুই। আজ তারাবির পর দোকানে ভিড় নেই। মাহিদ বিকেলেই চলে গেছে। দোকানে মতিউর, শফিউর ও আয়াত। কর্মচারীরা ছুটি নিয়েছে এবেলা। মতিউর রহমান বললেন, শফি, সুজু আব্বা, কাল বিকালে কিন্তু সবাই যাইবা মেম্বারের বাড়ি। আমার কথা হয়েছে মেম্বারের সাথে। আমি যাইবার পারবো না, তাও বলছি। তোমাদের ওপর সব ছেড়ে দিলাম, সবকিছু খেয়াল রাখবা। আয়াত মাথা নাড়ল। শফিউর বলল, আচ্ছা ভাই, আন্টিওয়ালা সব রেডি? বড় আব্বা আর মেজো আব্বাই গিয়া পছন্দ কইরা দিছে। আমরা কাল সোনারুর কাছ থেকে আনবানি, চিন্তা করো না। খানিক সময় পর শফিউর রহমান ভাইকে কিছু বলার জন্য ইতস্তত করতে লাগলো। বলবে কি না, ভাই যদি রাগ করে। মতিউর বুঝতে পারলো শফি কিছু বলতে চায়। কিছু বলবে শফি? শফিউর খানিকটা চমকে মাথা নাড়লেন, মানে বলবে। আচ্ছা বল। শফিউর গলা খাকারি দিয়ে মিনমিন করে বলল, ভাই আসলে খুশবুর তো বিয়ে আল্লাহর রহমতে ঠিকঠাক। ঈদের কয়েকদিন পরে বৌমা আসবে বাড়িতে। একটা না বলে থামলো। কিছু সময় চুপ থেকে বলল, আমার বাড়িটা ফাঁকা থাকে, সহস্র হোটেলে থাকে, বড় মেয়ে সংসারে, তাই ভাবছিলাম কি বিয়েটা। এক থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো বেয়াদব কোথাকার। বুড়ো বয়সে ঢং ধরছো? মতিউর রহমান অবাক, তার ভাই কি তাকে ইনিয়ে বিনিয়ে বিয়ের কথা বলছে তা একটা বাচ্চার সামনে? না, কঠিন কথা শোনাতে হবে। শফিউর থতমত খেয়ে গেল। ভাই আসলে বিয়েটা করে নেওয়া। আবার কথা বলিস, লজ্জা করছে না? এতে লজ্জার কি আছে? শফিউর অসহায় গলায় বলল, ছেলে বিয়ে করাবে, এতে কি তার লজ্জা পাওয়ার কথা? লজ্জার কিছু নাই মানে? এই বয়সে এসে বিয়ে করবার মন চায়? ধমকে বলল মতিউর রহমান। আয়াত জোরে হেসে উঠল। মায়ের মতো এটা তারও বদভ্যাস। শফিউর রহমানের চোখ কপালে। ভাই কি তার বিয়ের কথা ভাবছেন নাকি? সে তো শতকের কথা বলছে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, ভাই আমি বিয়ে করতে চাই না তো। নেড়া বেল তলায় একবারই যায়। আমি তো শতকের কথা বলছিলাম। ও তাই বল, আমি তো ভাবছি। থাক বাদ দে। তা মেজে আবার কোনো মেয়ে পছন্দ আছে? শফিউর আগ্রহ নিয়ে বলল, নেই মনে হয়। অনেকবার জিজ্ঞেস করেছি, শুধু হেয়ালি করে। তবে একটা মেয়ে পছন্দ করেছি শতকের জন্য। মতিউর রহমান ক্ষণিক পল চুপ রইলেন। কাকে পছন্দ করেছে? কাকে? আমাদের ঘরেরই মেয়ে। বলেই পুলকিত হাসলো। মতিউর রহমান ভাইয়ের দিকে তাকিয়ে, ঘরের মেয়ে কে? শফিউর আগ্রহ নিয়ে বলল, নেই মনে হয়, অনেকবার জিজ্ঞেস করেছি। মতিউর রহমান ক্ষণিক পল চুপ রইলেন। কাকে পছন্দ করেছে? কাকে? বলে পুলকিত হাসলো। মতিউর রহমান ভাইয়ের দিকে তাকিয়ে ভাবলো, ঘরের মেয়ে কে? শফিউর হাসি মুখে বলল, আমার বড় শালার মেয়ের কথা আমাদের বাড়িতেই আছে। মেয়েটা ভালো, ভদ্র, দেখতেও ভালো, ডাক্তারি পড়ছে, শতকের সাথে মানাবে ভালো। ছেলে আমার সরকারি স্কুলের শিক্ষক। যাকে তাকে তো আনতে পারি না, যোগ্যতার একটা ব্যাপার আছে, তাই না ভাই? আর শতকেরও মনে হয় পছন্দ নেই। এখন তুমি বললে, মানে পছন্দ করলে শ্বশুর মশাইয়ের কাছে
কথা পারতে পারি। মতিউর রহমান চুপ করে রইল কিছু পল, হয়তো কিঞ্চিত আশা করছিল, কিন্তু না, তা হবার নয়। তিনি তো এভাবে ভেবে দেখেনি শতক কত ভালো চাকরি করে, তার সাথে কি আর মৈত্রীর সাথে যায়? মৈত্রী মতিউর রহমানের কাছে ভালো যোগ্য মেয়ে হলেও তাদের যোগ্য বউ হতো না হয়তো। ডাক্তার মেয়ে ভালো মানাবে। ভাগ্যিস কখনো বলেনি শফিকে, হয়তো ভাই কখনো মানা করতো না, বরং খুশি খুশি বউ করে নিত। কিন্তু চোখের লজ্জা বলতেও তো কিছু আছে। তিনি বললেন, উত্তম সিদ্ধান্ত। আমি কি বলবো আবার, তোদের পছন্দই আমার পছন্দ। বাড়িতে আছেন না? কতক্ষণ আম্মা? বিকালে একবার দেখা করবনি, কাজের চাপে দেখাই করা হয় না। কাল ওদের নিয়ে যাস কিন্তু, আর তোর শ্বশুরের সাথে কথা বলে রাখ। ভাই মানে তুমি বললে ভালো হয়, আমি কি না কি বলবো নি। শফিউর রহমান মিনমিন করে বললেন। মতিউর রহমান গম্ভীর মুখে বলল, ছেলে বিয়ে করাবি আর বিয়ের কথা বলতে পারবি না? তোর ছেলে তুই বললে ভালো হয়। ভাই ছেলে তোমার, তুমিই বলো, আমি ওসবে নেই। মতিউর রহমান মনটা নরম হলো। আচ্ছা ঠিক আছে। আয়াত এতক্ষণ চুপচাপ কথা শুনছিল। বড়দের কথার মধ্যে নাক না গলানোই ভালো। কিন্তু এসব কি হচ্ছে? শতকের সাথে কথা মেয়েটার বিয়ে দেখেছিল আজ মেয়েটিকে, এর আগেও দেখেছে, কথাও হয়েছে। বছর অন্তর আসে ছোট আব্বাদের বাড়িতে, ভালোই। কিন্তু জ্যোতি যে বলল শতক ভাইয়ের মৈত্রীর কথা, জ্যোতির মতে শতক মৈত্রীকে ভালোবাসে। কাল বিকেলের ঘটনাও বলেছিল, তাতে সেটাও ঠিক মনে হচ্ছে। জ্যোতি আবার ভুলটুন শুনল না তো? কি যে একবার শতকের সাথে কথা বললে কেমন হয়? আয়াত, এসব কথা বাচ্চাদের কানে যেন না যায়, তাদের পরে জানানো হবে। কথা এখন এখানেই আছে, এইসব শুনলে অস্বস্তিতে পড়তে পারে। আর হ্যাঁ, শতকেও বলো না যেন। শফিউর বলে উঠল কথাগুলো। মতিউর রহমানও শুনলো। তারপর কাপড় গুছিয়ে দোকান বন্ধ করতে উদ্যত হলো। আয়াত চিন্তায় পড়ল, বলবে কি বলবে না। শবনম আপাও বলল সেদিনের কথা। শতক ভাই কি জানে? জানে বোধ হয়। মাহিদ রুমে বসে পড়ছে। এই বিয়ের চক্করে তার পড়াশোনাটা লাটে উঠেছে। সময় বেশি নেই, তার মধ্যে আবার বিয়ে। কিভাবে সামাল দেবে? না, ভেবে কাজ নেই, পড়তে হবে। আর বিয়ে তো বিয়ে, সে গিয়ে শুধু ধূপধাপ কবুল বলে আসবে, ব্যাস, ঝামেলা খতম। কাল যেতে হবে না, এতে সে খুব খুশি। তবে ঝর্ণার কথা মনে পড়ছে হালকা। সেদিন ভিডিও কলের পর কথা হয়নি। মেয়েটা কি রাগ করেছে? তার কি ফোন করা উচিত? না না, পড়তে হবে। ওর সাথে কথা বললে পড়ায় আর মন বসবে না। সে দোয়া পড়ে আশেপাশে ফু দিল, যেন শয়তান কানে মন্ত্রণা না ঢালে। হবু বউয়ের সাথে কথা বলার জন্যে সে কিছুক্ষণ পড়ার চেষ্টা করলো, না হলো না। শালা শয়তান মন্ত্রটা মগজে ঠেলে দিয়েছে। এখন কথা না বলে উপায় আছে? তবে সে ভালো ছেলে, একটু কথা বলবে, বেশি না, কিন্তু এই একটুখানি। তারপর মন দিয়ে পড়বে। কল দিল ঝর্ণার নম্বরে। মিঠু তার ফোনে সেভ করে দিয়েছে বউ নামে। রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। প্রথম, দ্বিতীয়বার, তৃতীয়বার কল দিল, একই ফল পেল। তার এক মন খুশি হলো পড়তে পারবে ভেবে, তো আরেক মন দুঃখ পেল। 1 মিনিট খুশবু, মন কি কখনো দুটো হয়? এই লাস্ট বার কল দিবে, ধরলে ধরবে, নাইলে আর দেবে না। সে অতটাও হ্যাংলা নয়। এমনভাবে 8 বার দিল, কিন্তু রিসিভ করেনি মহারানী। মাহিদ হতাশ হয়ে ফোনটা রাখলো টেবিলে, পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে বউ লেখা। সে রিসিভ করে দিল এক ধমক। এই মেয়ে, এই কখন থেকে ফোন করছি, ধরছো না কেন? ফোন রেখে কি বনবাসে গিয়েছিলে নাকি? মাহিদের ধমক শুনে ঝর্ণার ফোন ফসকে গেল হাত থেকে, কিন্তু ভাগ্য সহায় ছিল, বিছানায় পড়েছে। সে শান্তির নিঃশ্বাস নিল। তার ফোনের কিছু হয়নি। ভাবতে ভাবতে দ্বিতীয় ধমক ভেসে এলো যান্ত্রিক ডিভাইস থেকে। এই মেয়ে, কথা বলছো না কেন? এক থাপ্পড় দেবো। মাহিদের মেজাজ বিগড়ে গেছে। একে তো কতগুলো ফোন কল দিল, রিসিভ করেনি, এখন আবার কল করে নীরবের বোন নীরবতা পালন করছে। ঝর্ণা ঢোক গিলল। ইসরে, রেগে গেল, এখন কি করবে? তবে একটা কথা না বললেই নয়, তার মাহিদের রাগী ভয়েস। আহা, যেন ইফতারির পেঁয়াজি। পেঁয়াজি তার খুব পছন্দ। সে মিনমিন করে বলল, ভেরি ভেরি সরি। হ্যাঁ, আসলে কৌশলে ছিলাম, তাই রিং শুনতে পাইনি। রাগ করবেন না প্লিজ। আর কি রেগে থাকা যায়? কি মিষ্টি রিনরিনে কণ্ঠ, যেন পাখি কিচিরমিচির শব্দ চলছে। মাহিদের রাগ শরবত হয়ে গেল। থাক, সরি বলতে হবে না। এরপর থেকে কল করলে যেন 5 সেকেন্ডের ভিতর রিসিভ হয়, তা না হলে ফোনের ভিতরে থাপ্পড় মেরে দেব। ফোনের ভিতরে কিভাবে থাপ্পড় দিবেন? যা তা হয় নাকি? মাহিদ চেয়ারে গা এলিয়ে বলল, যায় তো। যেভাবে ফোনে চুমু খেলে ফোনে না লেগে অপর প্রান্তের মানুষের গালে লাগে, তেমন করে, বুঝলে? ঝর্ণা মুখটা এইটুখানি হয়ে গেল। লোকে চুমু খায় আর আপনি মারবেন? তো বোকারানিকে চুমু লাগবে নাকি? দেখ, কয়েকটি দিন আছে, আর ধৈর্য ধর বালিকা। চুমু খেতে খেতে তোমায় একেবারে খেয়েই ফেলবো। গম্ভীর গলায় বলল মাহিদ। ঝর্ণার কান দিয়ে মনে হয় ধোয়া বেরোচ্ছে। কি বলছে মাহিদ এসব? তার বুঝি লজ্জা লাগে না? সে কথা ঘুরাতে বলল, বোকারানি বলছেন কেন আমায়? মাহিদ হাসলো। মেয়েটা লজ্জা পেয়েছে।
তোমাকে বলেনি তো, আমার বউকে বলেছি, বুঝলে? ঝর্ণা আবারও লজ্জা পেল। মাহিদ তাকে বউ বলছে। আহা কি আদুরে ডাক। সে বলল, আপনার বউ বুঝি বোকা? হ্যাঁ, বোকাই তো। তুমি বলো না, আমাকে ভালো লাগে তার। ভালো টালো বাসে হয়তো, কিন্তু সেটা আমায় না বলে মিঠুকে বলল। তো সে বোকা না? আমায় বললে কয়েকটি দিন প্রেম করতে পারতাম না, বলো? বলেই হাসলো মাহিদ। ঝর্ণা এবার শেষ। মিঠুটা মির্জাফর বেরোলো। মিথ্যে কথা, মৈত্রী মিথ্যে বলেছে। ওই বোকার মেয়ে। আমার বোন মিথ্যে কথা বলে না, আর আমাকে মিঠু বলে নাই, বুঝলে? তাহলে কে বলেছে? সেটা কেন বলবো? বলুন না। আহা কি সুন্দর আবদার, মনটা জুড়িয়ে গেল। বললে কি পাবো? আপনি এমন কেন? কেমন? পুরাই রসগোল্লা। বলেই খপ করে কেটে দিল ফোনটা। ফোন কেটে বিছানায় ফেলে দিয়ে নিজেও শুয়ে বালিশে মুখ লুকালো। ইস, মাহিদ রসগোল্লা হয়ে গেল না, মানে তার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। কি বলল মেয়েটা? সে রসগোল্লা? আয় হায়, তার কান আর গালটা গরম লাগছে কেন? সে কি লজ্জা পাচ্ছে? দেখ, মাহিদ টেবিলে থাকা বইয়ে মুখ লুকালো। আকাশে চাঁদের দেখা নেই আজ। চারিদিকে অন্ধকার, ঠান্ডা বাতাস বইছে চারিদিকে। বাতাসের বেগ খুব বেশি না, তবে কারেন্ট চলে গেল। গ্রামাঞ্চলে এই আর একটা সমস্যা, বাতাস উঠলে বা আকাশে মেঘ থাকলে কারেন্ট হাওয়া হয়ে যায়। মতিউর রহমান, মাহিদ, মৈত্রী ও খাদিজা খাবার খাচ্ছে। আরুটা ঘুমিয়ে আছে। খাওয়া শেষ হলে সবাই সোফায় বসলো। মতিউর রহমান বললেন, শফি মেজো আব্বার বিয়ের কথা ভাবতাছে, মেয়েও পছন্দ করে রাখছে। খাদিজা মাহিদ অবাক হয়ে তাকিয়ে রইল মতিউর রহমানের পানে। মৈত্রীও বাদ গেল না। খাদিজা বেগম ভাবলেন, ওনার কাছে যেহেতু বলেছেন তাহলে হয়তো মৈত্রীর কথা বলেছে। সে খুশি হয়ে বলল, কোনো মেয়ে পছন্দ হইছে? মতিউর রহমান স্ত্রীর দিকে তাকিয়ে বলল, সুলতানার বড় ভাইয়ের মেয়ে কথা আছে না, সেই দেখা কইরা এলাম মাত্র। মেয়েটা সুশীল, মেজো আব্বার সাথে মানাইব বেশ। বলেই হাসলেন। খাদিজা বেগম স্বামীর দিকে তাকালো। কথাটা কি সত্যি? মতিউর রহমান চোখের ইশারায় বোঝালেন সত্যি। খাদিজা হতাশ হলো, মেয়ের দিকে তাকালো। ইস, মেয়েটাকে কাছে রাখা হলো না। মাহিদ অবাক। সত্যি শতক রাজি হলো এই প্রস্তাবে? সে না মিঠুকে ভালোবাসি ভালোবাসি বলে বলে তার কান ঝালাপালা করে দিত? তবে মৈত্রীর কোনো ভাবান্তর হলো না। সে জানে এমনটাই হবে। শতক ভাই আর সে কখনো এক হবার নয়। তবে শতক ভাই এত তাড়াতাড়ি রাজি হলো যে? এই কথা কাউকে বললে না যেন, আর ঘুমাতে যাও, অনেক রাত হলো। মাহিদ ও মৈত্রী উঠে গেল আস্তে ধীরে। মতিউর রহমান বসেই রইল। খাদিজা উঠে স্বামীর পাশে বসে বলল, কোন মেয়ে পছন্দ হয়েছে? আপনি কি শফি ভাইয়ের কাছে মিঠুর কথা বলেছিলেন? মাহিদ যাচ্ছিল চলে, কিন্তু মিঠুর কথা শুনে থেমে গেল। মিঠুর কথা মেজো আব্বাকে কি বলবে? মতিউর রহমান মাথা নাড়ায়, মানে বলেনি। তাহলে একবার বললে হয় না? আমাদের মিঠুও তো খারাপ না, সবাইকে ভালো রাখবে, আর শতকের সাথেও মানাবেও ভালো। মতিউর রহমান হাসলেন। স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মেজো আব্বা মাস্টার, সরকারি চাকরি করে। দেখতে শুনতে সব দিক দিয়াই ভালো। তার পাশে থাকার সবার যোগ্যতা নাই, বুঝলা? কথা মাইয়াটা ডাক্তারি পড়তাছে, দেখতে রাজকন্যা। মেজো আব্বার সাথে তাকেই মানাই। আমার আম্মাকে না, আমার জন্য আরেকটা ভালো ছেলে খুঁজে আনবো, চিন্তা করো না। বলেই চলে গেল রুমে। খাদিজা কয়েক পল সেখানেই বসে রইল। মাহিদ সব শুনলো। আব্বা যে মৈত্রীর জন্য শতককে পছন্দ করেছিল সেটাই তো স্পষ্ট হলো, কিন্তু এখন সে চলে গেল নিজের রুমে। মেজো আব্বা কথাকে পছন্দ করেছে, সেটা আব্বাকে বলেছে। সেখানে আব্বা আর মনে হয় না মিঠু আর শতকের ব্যাপারে কিছু ভাববে। অন্ধকারে আরেকটা ছায়া চলে গেল, যার চোখে অশ্রুর মেলা। আকাশ কিছুটা মেঘলা, তবে মনে হয় না বৃষ্টি হবে। আবার বলাও যায় না, ঝুমঝুম করে নামতেও সময় নেবে বৃষ্টির ফোঁটা। আড্ডা বসেছে মৈত্রীদের বাড়িতে। উপস্থিত সব ছোটরা। আড্ডার বিষয়ে ঝর্ণাকে রিং ও বালা পরানো। শুধু মাহিদ নেই, বেচারা পড়তে বসেছে। কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আড্ডায় শবনম, শতক, সহস্র, আয়াত, জ্যোতি, হুমা, মৈত্রী, কথা ও কবিতা। আমার ছোট মনের হাহাকার লাগবে খুশবু ভাইয়ের ওপর। সহস্রের এমন কথায় সবাই বিরক্ত হলো। আয়াত বলল, আরে বেটা বন্ধ কর তোর ভাঙা রেডিও, শুনতে শুনতে কান পচে গেল আমার। সহস্র কাঁদো কাঁদো হয়ে বলল, এখন আমার কথা ভাঙা রেডিওর মতোই তো লাগবে। বিয়া করছো, বউ সব সময় কোকিল কণ্ঠে ডাকে, আদর করে, তাই এই সহস্রকে ভালো লাগছে না, তাই না? অথচ আগে হাজার আমার বন্ধু, আমার ভাই, আমার কর্তা। বুঝি তো বুঝি। ভাই মাপ চাই। সবাই হেসে উঠল। কবিতা বলল, জ্যোতি ভাবস ফিলিং শাই শাই। জ্যোতি সহস্রের কথায় লজ্জা না পেলেও এবার পেল বোধহয়। সহস্র বলল, এই যে ম্যাডাম পোয়েম, আপনার সাইফাই বাদ দেন। কবিতাকে পোয়েম বলায় সে খেপে গেল। কিছু বলবে এর পূর্বে সহস্র পুনরায় বলে উঠল, আচ্ছা কথা আপু, এই বিলেতি মালটাকে মামু কোথা থেকে আমদানি করেছে? না মানে
তুমি কত ভালো আর এই মহিলা পুরাই কালো। সহস্রের বাচ্চা, আমায় তোর মামুই ডাউনলোড করেছে, কিন্তু আই এম শিওর ফুপ্পি তোকে সার্কাস থেকে ধরে এনেছে। ঝগড়া বাদ দাও তোমরা। আর হাজার বোন হয় তোর, মাল আবার কোন ভাষা? থাপ্পুর খাবে যে কবে আমার হাতে? কবিতা খুশি হলো শতককে তার পক্ষে কথা বলার জন্যে। সহস্র ভেঙচি দিল কবিতাকে। মৈত্রী চুপ করে সবার কাণ্ড দেখছে। সহস্র সর্বদা তার সাথেই ঝগড়া করে, অথচ আজ একটা কথাও বলল না। ঝগড়া তো দূরের কথা, শুধু খোঁচা স্বরূপ খোড়া ডেকেছে। আর শতক সে তো হবু বউয়ের পাশে বসে আড্ডা দিচ্ছে। কথা চুপ করে আছিস কেন? কথা হেসে বলল, কি বলবো আপু? বাহ, কথা নিজে কথা খুঁজে পাচ্ছে না। কথা হেসে ফেললো মৈত্রী ওদের দিকে তাকিয়ে। সিরিয়াল চলছে সামনে। সহস্র চট করে বলল, কথা আপু, তোমার বিয়ে কবে খাচ্ছি? সহস্র হেসে বলল, ভাইয়ের বিয়ে খাওয়ার আশা ছেড়ে দিছি, তোমারটা বলো। এই কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে নাকি? আরে বলে ফেলো, আমরাই তো। কথা শরীর দুলিয়ে জোরে জোরে হেসে ফেললো। হাসতে হাসতে শতকের সাথে ধাক্কা লাগলো একটুখানি। না, আমি বিশ্বাস করি না। আপু, তুমিও বুঝলে না আমায়। এই মিঠু এক বালতি পানি আন। আচ্ছা, এই মিঠু এক বালতি পানি আন তো, ডুবে মরে যাই। না থাক, তুই খোড়া মহিলা পারবি না। হাজারের বাচ্চা, কতবার বলবো আমি খোড়া না? তবে তুই খোড়া, তোর ভাই খোড়া। রেগে বলে উঠল মৈত্রী। পা মচকে যাওয়ার পর থেকে এই ব্যাটা খোড়া খোড়া বলে কানের পোকা বের করছে। সহস্র সোফা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে ঝগড়া করার ভঙ্গিতে বলল, এই বড় আমার বাচ্চি মিঠু, আমি সহস্র, কোনো হাজারের বাচ্চা না। তবে হ্যাঁ, বিয়ে করলে এক হালি বাচ্চা কাচ্চার বাপ হলেও হতে পারতাম, কিন্তু কেউ আমার বিয়ের কথা ভাবলো না। সে যাক, বাদ দে, শোকের কথা। তুই এখন তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটিস, তাই তুই খোড়ার বউ খুঁড়ি বুঝেছিস? মৈত্রীও কোনো মতে দাঁড়িয়ে বলল, খবরদার আমার জামাইকে খোড়া বলেছিস তো তোর ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। সহস্র ভেঙচি কেটে বলল, না হওয়া জামাইয়ের জন্য মন প্রাণ উতলে পড়ছে। হ্যাঁ, পড়ছে। বলেই বসে পড়ল। শতক ও বাকিরা ওদের ঝগড়া দেখে হতাশ। কবিতা মৈত্রীর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, সহস্র আমার বয়সী, তাই ওকে তুই বলি আমি, কিন্তু তোমার তো সিনিয়র, তুমি তুই বলছো। কথা ধমক দিল কবিতাকে। মেয়েটার কথায় কথায় নাক গলানোর অভ্যাস গেল না। শতক চুপ ছিল এতক্ষণ, তবে এবার আর থাকলো না। কথা ওকে ধমকিও না। আর মৈত্রী, বেয়াদবের মতো তুই তো করে কেন করছিস ওকে? তোর বড় ভাই না? কম করে হলো 1.5 বছরের বড় তোর। সহস্র ভ্যাটকালো। শুনলি, আই এম ইওর বিগ ব্রাদার, সো গিভ মি সাম রেসপেক্ট। মৈত্রী তেরা ভাবে বলল, আমি তো বেয়াদব, ভালো নেই, তাই কাউকে রেসপেক্ট কিভাবে দিতে হয় জানিও না। শতক অবাক হয়ে বলল, তোকে বেয়াদব বলেনি, শুধু বলেছি তুই তো করে না করতে। আর কেউ খোরা বললেই ক্ষেপ্ত হবে? আমাকে তো বললি খোরা। আমি কিছু বলেছি তোকে? কয়েকদিন ধরে দেখছি বড়দের কথার উপর কথা বলছিস। মৈত্রী রাগ হলো বেশ। রাগে তার কান্না চলে আসে। সে নাক টেনে বলল, শুধু আমার দোষ চোখে লাগে তোমার? নিজের ভাইয়ের দোষ তো খুঁজে পাও না। ওকে বলে দিও আমার সাথে না লাগতে। কেউ কথা শোনালে আমি কিন্তু চুপ থাকবো না, বলে দিলাম। কি করবি তুই? আমি তো ভয় পেয়ে গেলাম বাবারে। বলেই মিথ্যা ভঙ্গিমা করলো। মৈত্রী সহস্রের দিকে একবার তাকিয়ে শতকের দিকে তাকালো, মানে দেখ কে লাগছে। শবনম এবার ধমক দিল, সহস্র চুপ কর, মজা করার আর মানুষ পাস না? কতবার বলেছি মৈত্রী পিছনে না লাগতে। আর মৈত্রী, তোর সব কিছুতেই নাটক না করলে ভালো লাগে না, না? মৈত্রী চুপ করে বসে পড়ল। এখন আপা সবকিছু তার উপরে বর্তাবে। তার ভাইয়েরা তো এক একটা দুধে ধোয়া তুলসী পাতা। শতক মৈত্রী চুপসে যাওয়া মুখটা দেখলো। আপা, দোষ তোর ভাইয়ের, ওকে থামা। মৈত্রী তো চুপচাপ ছিল বলেই মিষ্টি হাসলো। মৈত্রীর আগলা প্রশংসায় রাগ কমলো না, তবে জোর করে ছোটে হাসি টেনে নিল। এরই মধ্যে মাহিদ এসে বসলো মৈত্রীর পাশে। এই, তোরা আমার বোনের পিছনে সবাই লাগিস কেন বলতো? যখন বিয়ে হয়ে যাবে, সবার থেকে দূরে থাকবে, তখন বুঝবি মিঠু কি ছিল। শতক তাকালো মাহিদের পানে। মাহিদও ওর দিকে তাকিয়ে। শতকের তাকানোর মানে হলো দূরে যেতে দিচ্ছি না, তাকে এই বুকের ভিতরে ঢুকিয়ে রাখবো। মাহিদ তার চোখের ভাষাকে তোয়াক্কা করলো না। বোঝার জন্য দূরে নয়, কাছে রেখে দেব, কি বলিস? মাহিদ উত্তর দিল না, চুপ করে থেকে কথার উদ্দেশ্যে বলল, গ্রাম ভালো লাগে তো তোমার, তাই না? গ্রামের আত্মীয় স্বজনের মধ্যে কারোর সাথে সেটেল করে দাও আপা, মামাতো বোনকে। শতক কপাল কুচকালো। কিসের মধ্যে কি? পান্তা ভাতে ঘি। শবনম হাসলো। ঠিক বলেছিস মাহি, তোর বিয়ের পরপরই কথার বিয়ে খাবো, কি বলিস? আমি সবসময় ঠিক কথাই বলি, আসলে বেকার মানুষ তো, তাই কেউ গুরুত্ব মনে করে না।
শতক কিছু বলবে আর তখন কেউ জোরে জোরে বলল, ও ফুপু, দেখা যাও কে আইছে। আমার মাইয়ার জামাই আইছে। তোমরা কই গেলা? সকলে দরজার দিকে তাকালো। কে কথাগুলো বলল দেখতে দুটো ছেলে মেয়ে। মৈত্রী তাদের দেখে খুশি হয়ে গেল। মাহিদ তাদের দেখে বলল, তা জামাইয়ের হাতে মিষ্টি দেখছি না যে? ছেলেটি হেসে বলল, জামাই তার বউ এইখানে পায় নাই তাই মিষ্টি নাই শালা বাবু। আর মিঠু, ব্যাগ ধর আর বসতে দে। আমি অহন কেলান্ত। আর বাকি সবাইকে আসসালামু আলাইকুম। বলে মিষ্টি হাসলো। শতক তাকিয়ে দেখলো ছেলেটিকে চেনে। সে মৈত্রীর মামার ছেলে অর্ণব। মৈত্রী 3 বছরের বড় হবে, এবার অনার্স ফাইনালে। অর্ণব ভাই, তোমার ব্যাগ তুমিই নিয়ে যাও, আমি পারবো না। অর্ণব চোখ বড় বড় করে বলল, এই, এটা মিঠু তো? না মানে, কাজ করতে মানা করেছিস যে আগে কখনোই করিসনি? নাকি ভাইয়ের বিয়েতে ভাব বেড়েছে? আরে ভাই, ও তো খোড়া হয়ে গেছে, যাইবো কেমনে? শতক চোখ রাঙানি দিল ভাইকে। এই সহস্রের আক্কেল কবে হবে? শতকের চোখ রাঙানিতে সহস্র চুপ করে গেল। এর মধ্যেই খাদিজা এলো। আরে জামাই এসেছে বাড়িতে, তা মেয়ে কই আমার? শতক মাথা নাড়ালো। মানে মানা যায় না, সে তো কখনোই মানবে না। আরে বাবা, বউ কি দূরে রাখার জিনিস নাকি? খাদিজা হাসলেন। তার ভাইয়ের এই একটাই ছেলে অর্ণব। খাদিজার বাবা অর্ণবের 18 বছর বয়সে বিয়ে ঠিক করে খাদিজার বোনের মেয়ে রুবির সাথে। অর্ণবের 21 হলে বিয়ে পড়িয়ে দেয়, কিন্তু রুবি বাবার বাড়ি থাকে। এই নিয়ে অর্ণবের যত আর্জি। জামাই বাবাজি, অনার্সটা শেষ করো, মেয়েরে তুলে দিবনি কেমন? আর রুবি, চুপ করে আসিস কেন? এতক্ষণ রুবি চুপ করে দাঁড়িয়েছিল। খালার ডাকে হাসলো। ভালো আছো খালা? আসি। তুই কেমন আছিস? তোর বাবা মা ভাই তারা কেমন আছে? রবিনকে সাথে আনছিস? এই বিচ্ছুর খেয়াল কে রাখবে? সবাই হাসলো, একে অপরের সাথে কুশল বিনিময় করলো। নীরব খুব ব্যস্ত আজ। বোনের হবু শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে বলে কথা। সকলের সাথে কথা বলতে বলতে একটা মেয়েকে দেখে তার ভুরু কুঁচকে যায়। এই মেয়েটা এখানে কি করছে? মাহিদদের কোনো আত্মীয় কি? কথা শবনমের ও বাকিদের সাথে বসে আছে। এখানে এসে এসে চমকে গেছে। এই লোকটা এখানে। শবনমের থেকে জানতে পারে পাত্রীর বড় ভাই হয়, নাম নীরব। সকলে আড়ালে গুন্ডা নীরব বলে ডাকে। বাজারে জুয়েলার্সের দোকান আছে তার। পড়াশোনা উচ্চ মাধ্যমিক। সে অবাক হয়েছে, এই লোক গুন্ডা কই, দেখতে তো একদম হিরোদের মতো। তাকে কি চিনতে পেরেছে? কি জানি, হয়তো চিনতে পারেনি। চিনলে কি কিছু তো বলতো। কবিতাটা আসেনি, ভালো হয়েছে। আচ্ছা, সে কি গিয়ে একবার কথা বলবে এই লোকটার সাথে? কেউ কোনো কথা বলল না, তবে দেখা হলে চোখাচোখি হলো বেশ কয়েকবার। এতে দুজন বুঝতে পারে যে একে অপরকে চিনে ফেলেছে। ঝর্ণাকে রিং পরিয়ে দিল আরজু, আর বালা আয়েশা পরিয়ে দিলেন। মতিউর, খাদিজা, সুলতানা, কবিতা, শতক, মাহিদ, মৈত্রী ও জ্যোতি আসেনি, বাকিরা এসেছে। সব কার্য সম্পাদন করে তারা খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দিল রাত 9টার দিকে। শতক যায়নি মাহিদের সাথে কথা বলবে ভেবে। এই ভাই বোনের মাথায় কি চলছে? কেমন একটা ভাব নিয়ে চলছে তার সামনে। না, খুশবুর সাথে কথা বলা জরুরি। কাল দিন বাদে ঈদ। ঈদের 3 দিন পরে বিয়ে তার। শালাকে তো একা পাওয়া যাবে না বোধহয়। শতক রাতে মৈত্রীদের বাড়িতে গেল। জ্যোতিও এখানে আছে। আচ্ছা, ওই দিন জ্যোতিকে সব কথা শুনে ফেলেছিল বোধহয়, তাই তো এমন রিয়াকশন দিল। থাক, যা হবার হয়েছে। সে খুশবুর রুমে গিয়ে দেখলো শালা তার পড়াশোনা করতে ব্যস্ত। শালাবাবু, তোর সাথে আমার পার্সোনাল কথা আছে। মাহিদ পড়ছিল। শতকের কথা শুনে ঘাড় ঘুরিয়ে দেখে নিল একবার। সে জানতো শতক আসবে। হালকা হাসল। পড়ছি, দেখতে পাচ্ছিস না? আর আই এম নট ইউর শালাবাবু। শতক হেসে উঠল। ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর আস্তে হেঁটে তার পাশে বসে মাহিদ শতকের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। এখানে বসতে দেখে বলল, দরজা বন্ধ করলি কেন? এই তোর ভাবসাব ভালো লাগতেছে না। আমি ভদ্র ছেলে, জান দেব তবু ইজ্জত রক্ষা করব। শতক মুচকি হেসে তার মাথায় চাটি মেরে বলল, ওভার অ্যাক্টিং এর দোকান, ড্রামা অফ চা। মাহিদ মাথা ডলতে ডলতে বলল, শালা তুই একটা ধুরন্ধর, অথচ সবার সামনে ভেজা বেড়াল হয়ে থাকস। তুই বেড়ারে আমি ভালো করে চিনি। শতক হালকা হেসে সিরিয়াস হয়ে বলল, দেখ, ফাও কথা সময় নেই তোর আর না আমার, তাই ঝটফট মেইন টপিক আয়। মাহিদের মুখে হাসি নিভে গম্ভীর হয়ে উঠল। দেখ ভাই, আমি একটা কথা বলি, মিঠু আর তুই সম্ভব নয়। আর শতক বিরক্ত হয়ে বলল, ফাজলামি বন্ধ কর, আমি সিরিয়াস কথা বলতে এসেছি। আমি কোনো ফাজলামি করছি না। ভাই হিসেবে আমি চাই আমার বোনের একটা ভালো জীবনসঙ্গী হোক, যে সবসময় তার ঢাল হয়ে পাশে থাকবে। তার আনন্দের কারণ না হলেও দুঃখের কারণ যেন না হয়। আমি কি তোর বোনকে দুঃখের সাগরে ভাসিয়ে দেবো নাকি? তারা জবাব দিল শতক। মাহিদ বিরক্ত হলো। এই বেটা বুঝতেই চায় না। দেখ শতক, সরাসরি কথা বলছি, আমি জানি মেজম্মা মিঠুকে পছন্দ করে না। শতক এবার রেগে গেল। তোরা কি বুঝাতে চাইছিস? আমার মা ভিলেন?
মা মৈত্রীকে পছন্দ করে না এমনটা মনে হয় কেন তোদের? মা মৈত্রীকে কখনো মেরেছে, না কটু কথা শুনিয়েছে, নাকি অপমান করেছে? কোনটা বল? বালের সবার এক কথা। আরে ভাই, আমার মা আরও বাদে সবার সাথে স্ট্রিক্ট, গম্ভীর। সেটা আমি, হাজা, আপা, তুই বা আয়া যে হোক না কেন। মৈত্রীকে আলাদা করছিস কেন? আর সবার ভালোবাসার ধরন ভিন্ন, কারো গাম্ভীর্যের ভিতরেও ভালোবাসা বিদ্যমান। একটু জোরেই বলে ফেললো। দরজা বন্ধ থাকায় আওয়াজ বাইরে যাচ্ছে না। শতকের শ্যামল মুখটার আগে কঠিন হয়ে আছে। সবসময় মৈত্রী, আর তার কথা উঠলে মায়ের কথা উঠবে কেন? মাহিদ শুনলো সব, হাসলো একটু, তারপর বলল, আচ্ছা কুল ভাই, মেজুমার কথা বাদ, হাইপার হোস না। আর আস্তে কথা বল মিঠু, মা জ্যোতি আছে বাড়িতে, শুনতে পাবে। তারপর একটু থামলো। তার কি মেজম্মার সেদিনের কথা বলা উচিত? না থাক, এই ব্যাটার বিশ্বাস নেই। শান্ত হলেও যখন রেগে যায় পুরো বাড়ি মাথায় নিয়ে নাচবে। মেজুমা টপিক অফ। শবনম আপার কথা ভাব, সে কি মিঠুকে ভাইয়ের বউ হিসেবে মানবে? এই খবরদার ওভাবে তাকাবি না। আচ্ছা শবনম আপা থাকলো শ্বশুর বাড়ি, কিন্তু মেজব্বা ও মেজম্মা তাদেরও তো একটা রায় আছে না? তারা কেমন বউ চায়? বউকে তো যোগ্য হতে হবে নাকি? তুই বিসিএস দিয়ে উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, ভবিষ্যতে প্রমোশন পেয়ে আরও বড় পর্যায়ে যাবি। তোর বউকে তোর পর্যায়ে থাকতে হবে না? সেখানে মিঠু ন্যাশনালে পড়া কোনো রকম স্টুডেন্ট, তোর সাথে যায় বল? তোর বউ হবে ডাক্তার, মানে এরকম কিছু। কথার ফাঁকে একটু খোঁচা দিয়েই দিল। কাল বাবার কথাগুলো কানে বাজছে তার, শত গম্ভীর। বিয়েটা আমি করছি, আপা নয়। আর আপাকে আমি চিনি, সে আমার সিদ্ধান্তকে মর্যাদা স্বরূপ সম্মান করবে। আর আব্বা মা অবশ্যই আমার পছন্দের উপর কথা বলবে না। আর আব্বাকে মৈত্রীর কথা বললে সে পারে না, এখনই বিয়ে পড়িয়ে দেয়। আর যোগ্যতার কথা বলছিস? ভালোবাসার মধ্যে যোগ্যতা আসে থেকে। এখন আমি স্টাবলিশড। আমি মৈত্রীকে ভালোবাসি। যখন আমি বেকার ঘুরছি তখনও ভালোবেসেছে। মুকেশ আম্বানির মতো বড়লোক হলেও ভালোবাসবো, আর নিঃস্ব হয়ে গেলেও ভালোবাসবো। আর কেউ ডাক্তার অফিসার হলে যে যোগ্য আর ন্যাশনাল পড়লে অযোগ্য হয় না। ভালোবাসার যোগ্যতা, স্ট্যাটাস, জাত প্রাত মানে না। ভালোবাসা শুধু একটা স্বচ্ছ সুন্দর মন খোঁজে। একটানা বলে থামলো। খুশবুর দিকে তাকালো। খুশবু চোখ পিট পিট করে তাকালো, তারপর গম্ভীর মুখে বলল, অনেক বলেছিস আর না, থাম, অত ফিল্মে ডায়লগ মারতে হবে না। আমি অনেক কষ্টে আমার হাসি কন্ট্রোল করে রেখেছি। বলেই হেসে ফেললো জোরে। শতক হতাশ হলো। এই শালারে পিটিয়ে সোজা করতে হবে। হাস, বেশি করে হাস। তবে শুনে রাখ, তোর বোন আমার বাড়ির বউ হবে, আর কারো না। আর বিয়ের পর তোর বাপের বাড়ি আসা ক্যান্সেল করে দিব, মনে রাখিস। বলেই দরজা খুলে হনহন করে চলে গেল। মাহিদ এখনো হাসছে। তারপর হাসি থামিয়ে শতকের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমিও চাই মিঠু তোর হোক, কিন্তু পরিস্থিতির সহায় হলে হয়। শতক বেরিয়ে যাওয়ার সময় দেখলো মৈত্রী ও জ্যোতি খাচ্ছে। সে গিয়ে ডালের বাটি পুরোটাই মৈত্রীর প্লেটে ঢেলে দিল। জ্যোতি ও মৈত্রী অবাক। কি করলো এটা? প্লেটে ডাল টুপটুপা আর না আটায় টেবিলে পড়ে গেছে। মৈত্রী দাঁড়িয়ে বলল, কি করলো এটা শতক ভাই? খা, বেশি করে খা। আর কয়েকটা দিন বাপের বাড়ি, বিয়ের পর তো আসতে দেবো না, তখন কেমনে পাবি বাপের বাড়ির আদর? তাই বেশি করে গেল। কাল ঈদ, তাই আজকের পরিবেশটা উৎসব মুখর। রোজা তো 30টাই হলো, তাই আজ রাতে চাঁদ উঠলেও ঈদ, না উঠলেও ঈদ। আর চাঁদ উঠবে না কেন? উঠবে। সকলকে মেহেদি দিয়েছে দিনের বেলায়। মৈত্রীর মেহেদির হাত ভালো, অনেককেই দিয়েছে। জ্যোতি, হুমায়রা, শবনম রাতে দেবে, মৈত্রীকে দিয়ে বলে রেখেছে। বিন্দু আরও বিকেলেই দিয়েছে। তাদের অত ধৈর্য কই। কথাও তার হাতে মেহেদি পড়বে বলেছে। কবিতা পড়বে না, সে নিজেই পড়বে। কথাও কবিতাকে নিয়ে শতক সহস্র শপিংয়ে গেছে। মৈত্রী শুনেছে হবু বউকে শপিং করাতে নিয়ে গেছে, এতে তার কি? আচ্ছা কাল কি হয়েছিল? অমন করলো কেন? শতক ভাইয়ের খাওয়ার সময় কার ওপর রাগ উঠলে ডালের বাটি ঠেলে দেয় পাতে। একবার তো খুশবু ভাইয়ের মাথায় ঠেলেছিল। ভাগ্যিস ডাল ঠান্ডা ছিল। এরই মধ্যে জ্যোতি এলো, পরনে সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা। 2-1 দিন হলো সালোয়ার কামিজ পরছে সে। সালোয়ার কামিজ একদম বাচ্চা বাচ্চা লাগে, তবে মানতে হবে জ্যোতি ভাবি দেখতে মাশাল্লাহ। আরে ননদিনী, কার কথা ভাবছো? কারো কথাই না। বুঝি কার কথা ভাবছো। ডুবে ডুবে জল খাচ্ছো, আর আমরা বললেই সাঁতার জানি না। তা বিয়ে করছো কবে? ভাবে কি বলছো এসব? আমি তোমায় আগেও বলেছি আমি এসবে নেই। আর আস্তে কথা বলো, মা শুনতে পাবে। চুরের মন পুলিশ, হ্যাঁ? বলেই আরো হাসতে লাগলো। না, ভাবিকে বোঝানো সম্ভব নয়। রাত 10টা, মৈত্রী বসে আছে ঘরে। সকলকে মেহেদি দিয়ে তার হাতের 12টা বেজে গেছে। এখন সে মেহেদি দিবে, অত এনার্জি নেই। তাই 2 হাতের তালুতে পিঠে গোল করে দিয়ে আঙ্গুলের অগ্রভাগে দিয়ে ফ্যানের নিচে বসে। সকালে ঘুমিয়ে পড়বে। গত রাতে ঘুম হয়নি অর্ণব ভাইয়ের জ্বালায়। রুবি তার কাছে ঘুমিয়েছিল, আর খুশবু ভাইয়ের সাথে অর্ণব। রাতে একটু পরপর ফোন দিয়ে বলে, আমার বউ কি ঘুমিয়ে পড়েছে? তাকে মশা কামড়ায় না তো? মশারি টাঙিয়ে দিয়েছিস? লাইট জ্বালিয়ে রাখ, ও ভয় পায়।
শেষমেশ তো এটাও বলেছে যে খালা এইটা করতে পারলো? ছোট খালাও বাবার পায়ে ধরে বউ আনছি, যে বউয়ের সাথে কটা দিন একা একা কাটাবো, একটু একটু আদর করব, তা না, খালা দুজনকে 2 রুমেতে পাঠিয়ে দিল। এই মিঠু, তুই কি আজকের একটা ম্যানেজ করতে পারবি? আমি তোর রুমে যাই। মৈত্রীর কান ঝাঁঝা করছিল। সে তৎক্ষণাৎ ফোন কেটে সুইচ অফ করেছিল। ভাবতে ভাবতেই তার হাসি পেল। এই অর্ণব ভাইয়াটাও না এতটা বউ পাগল কেউ হয়। কিরে, জেগে জেগে আমার স্বপ্ন দেখছিস নাকি? মৈত্রী কারো আওয়াজ শুনে দরজায় তাকালো। শতক দাঁড়িয়ে হাতে একটা শপিং ব্যাগ। কারোর রুমে ঢোকার আগে নক করতে হয় জানো না? শতক ভিতরে এসে মৈত্রীর দিকে ব্যাগটা দিয়ে খাটে হাত পা ছড়িয়ে শুয়ে বলল, জানি তো, তবে বউয়ের রুমে নক করে ঢোকা পাপ। কে তোমার বউ? একদম আজে বাজে কথা বলবে না, মাকে ডেকে দেবো কিন্তু। তুই তো বউ আমার, আর ডাক না, আমি ভয় পাই না। আর ধ্যান কোথায় রাখছিলে? 4 বার নক করেছিলাম, আমি অতটা অভদ্র নই। মৈত্রী কিছু বলল না, তারই ভুল, শোনেনি হয়তো। আর শতক ভাইকে চেনে সে, চরিত্রে কোনো দাগ নেই। সে শপিংটা ইশারা করে বলল, এটা কার? শতক উঠে বসে মৈত্রীর হাত থেকে শপিংটা কেড়ে নিয়ে ভিতরে জিনিস বের করতে করতে বলল, আমার গিন্নির জন্য এনেছি, দেখ তো কেমন হয়েছে। এই নে নূপুর, হুমা আপা, কথা কবিতা সবাইকে দিয়েছি, এটা তোর। বলেই থামলো। আরেকটা প্যাকেট আছে। মৈত্রী তাকিয়ে আছে, ওটাতে কি জিজ্ঞাসা করবে তার আগে শতক নিজেই বলল, আর এটা তোর শুধু, আর কাউকেই দিয়ে নি, এটা রেখে দে, বিয়ের পর পড়বি আমার সামনে, বুঝছিস? আর শোন, অবিবাহিত হিসেবে এটা তোর লাস্ট ঈদ হবে ইনশাল্লাহ, তাই মোর মতো এনজয় করে নে, টাটা। বলেই উঠে চলে গেল। দরজা খুলে বের হতে নিলেই ধাক্কা লাগে মাহিদের সাথে। শতকের ভ্রু কুচকে যায়, শালা এখানে কেন? আড়ি পাচ্ছে কি? মাহিদ উসকুস করতে লাগলো, কি বলবে, বড় ভাই হয়ে আড়ি পাতা ঠিক হয়েছে কি? লজ্জা করে না বোনের জামের কথা হারি পাততে? মাহিদ ভেঙচি কেটে বলল, না করে না। আর শোন, বিয়েটা এখনো হয়নি, তাই আকাশে ওড়া বাদ দে, কখন যে পড়ে যাবি তার ঠিক নেই। আর আড়ি পাচ্ছিলাম না, বোনের সেফটি গার্ড হিসেবে দাঁড়িয়েছিলাম, তোরে 1 আনাও ভরসা করি না। বলেই গটগট করে চলে গেল। শতক বিড়বিড়িয়ে বলল, শালা মির্জাফর। শতকও চলে গেল নিজের বাড়ি। মৈত্রী শতকে যাওয়ার পর প্যাকেটটা খুলল। খুলেই অবাক, একটা কালো রঙের সিম্পল শাড়ি, যাতে সাদা কারুকাজ করা, খুব সুন্দর লাগছে দেখতে। সাথে সাদা কালো মিশেলের কয়েক ডজন কাচের চুড়ি, অ্যান্টিকের বড় এক জোড়া ঝুমকা, একটা পুঁথির মালা, লাল খয়েরি লিপস্টিক, কাজল, একটা মেহেদি। মৈত্রীর চোখে মুখে মুগ্ধতা। এসব তার জন্যে। OMG, এত খুশি লাগছে কেন? মৈত্রী বাথরুমে দৌড়ে গিয়ে হাত ধুয়ে এলো। কাপড়ের ভাঁজ খুলে দেখলো ব্লাউজ ও পেটিকোটও আছে। মৈত্রী খুশিতে লাফিয়ে উঠল। দৌড়ে দরজা বন্ধ করে শাড়ি পরা শুরু করলো। উপহার পেতে কার না ভালো লাগে। শতক মৈত্রীদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এলো। রাস্তা পরেই তাদের বাড়ির পাশে আয়াতদের। সে বাড়ির কাছে গেলে কেউ ডাকলো তাকে ভাই বলে। সে আশেপাশে তাকিয়ে দেখলো না, কেউ নেই। সে বাড়িতে ঢুকতে নিলে আবারও শুনতে পায়, ওই তো সে স্পষ্ট শুনতে পারছে কেউ বলছে, ভাই দাঁড়াও, যেও না, কথা আছে। কে বলছে? কণ্ঠটা চেনা চেনা মনে হচ্ছে। একটু পরেই দেখলো আয়াত দাঁড়িয়ে। সে বলল, শতক ভাই, কথা আছে তোমার সাথে, খুবই গুরুত্বপূর্ণ। শতক ভাই, কথা আছে তোমার সাথে, খুবই গুরুত্বপূর্ণ। শতকের কপালে ভাঁজ পড়ল। কিসের কথা বল? আয়াত আমতা আমতা করলো। কিভাবে শুরু করবে, কোথা থেকে বলবে বুঝতে পারছে না। শতক ধমক দিল। চুপ করে আছিস কেন? আয়াত তড়িঘড়ি করে বলল, মিঠু কি তোমাকে ভালোবাসে? না মানে, তুমি কি ভালোবাসো মিঠুকে? শতকের মুখ গম্ভীর হলো। আয়াত কিভাবে জানলো? পরে মনে পড়লো জ্যোতির কথা। এই মৈত্রীর জন্য ছোট ভাই বোনদের মধ্যে তার মান ইজ্জত আর রইল না। তোকে কে বলেছে সব? আয়াত বলল বিপাকে। এখন কি বলবে যে জ্যোতি বলেছে? তবে আয়াতকে জবাব দিতে হলো না। শত কি বলল, বুঝেছি, জ্যোতি বলেছে। ঠিকই শুনেছিস, আর কিছু বলবি? আমি গেলাম, গুড নাইট। বলেই শতক চলে যাচ্ছিল, কিন্তু আয়াত যেতে দিল আমি গুরুত্বপূর্ণ কথাটা এখনো বলিনি, শুনে তো যাও না। শতক গেল না, দাঁড়িয়ে পড়ল। কি? দেখো, ঠান্ডা মাথায় শুনবে ও রিয়াক্ট করবে। শতক চট করে বলল, এই তুই আবার বিয়ে টিয়ে করেছিস নি তো? আমি কিন্তু গতবারের মতো একটুও সাপোর্ট করবো না, বরং জ্যোতিকে নিয়ে থানায় মামলা করে দেবো তোর নামে। আয়াত মাথা নেড়ে না করলো। আমি কোনো বিয়ে টিয়ে করিনি, তবে বিয়েরই ঘটনা। আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। ছেড়ে কাছে আতুল রহমান। আয়াত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেজব্বা তোমার বিয়ের কথা ভাবছেন, পাত্রীও ঠিক করেছে। শতকের ভ্রু আপনা আপনি কুচকে গেল। কি বলছিস? এসব কবে হলো? আর পাত্রীকে? আয়াত ঢোক গিলে বলল, তোমার মামাতো বোন কথা। পরশু দোকানে মেজব্বা বড়ব্বাকে বলল তোমার নানার সাথে কথা বলতে। খুশবু ভাইয়ের বিয়ের পর খুব শীঘ্রই তোমাদেরটাও দিয়ে দেবে।
শতক অবাকের শেষ চূড়ায়। এত বড় সিদ্ধান্ত নিল বাবা আর তাকে জানানোর প্রয়োজন মনে করলো না। ইন ডিটেলস স্টার্ট টু দি এন্ড সব কিছু বলা আমায়, একটা কমাও যেন বাদ না যায়, খবরদার। আয়াত মাথা নেড়ে সব কিছু বলল। ওদিনকার ঘটনা শতক শুনে শক্ট হলো। এই জন্যে কি কাল রাতে খুশবু যোগ্যতার কথা বলল? এই ঘটনার পর বড় আব্বা কি রাজি হবে মৈত্রীর সাথে তার বিয়েতে? কেন মানবে না? সে গিয়ে বড়ব্বার হাত ধরে মৈত্রীকে চাইবে, দরকার পড়লে পা ধরবে, বাবাকে দিয়ে বলবে। তখন না মেনে যাবে কই? আর বড় আব্বা খাঁটি একজন মানুষ, পরিবার অন্তপ্রাণ। সে ভেবে নিয়ে আয়াতের দিকে তাকালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।